প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা এমন সব ব্যক্তিদেরকে নিয়ে আসি যারা বিভিন্ন অঙ্গনে, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সব অঙ্গনকে আলোকিত করে যাচ্ছে এবং করছে। ঠিক তেমনি গেল ২ বছর, গত বছর উৎসব এবং এবছর বনলতা এক্সপ্রেস, এই দুটো চলচ্চিত্রের পিছনে যে অসাধারণ ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে থেকে এসেছেন চিত্রনাট্যকার সামিউল ভূঁইয়া এবং বনলতা এক্সপ্রেসের অভিনেত্রী ও মডেল সাবরিন আজাদ। কেমন আছেন? জি, ভালো আছে। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। দুজনকে দেখে আরও মনটা ভালো হয়ে গেল। প্রথমেই চলে যাই সামিউল ভূঁইয়ার কাছে। গত বছর গেল উৎসব, এবছর বনলতা এক্সপ্রেস, দুটি সফল চলচ্চিত্র। এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে লেখার জার্নিটা তো শুরু হয়েছিল আরও আগেই, তবে উৎসব আমার জীবনের মানে একটা বিগেস্ট ব্রেক বলা চলে। সো উৎসবের যখন আমরা লিখেছিলাম তখন আসলে ভাবিনি এতটা সাড়া পাবো। তারপর যখন ওটা রিলিজ হলো তখন তো দর্শকই বলে দিলেন তারা আসলে কোন ধরনের গল্প পছন্দ করেন। যেই ভয়েডটা ছিল সেটা হচ্ছে আমাদের টিম, তানিম ভাই এবং আমরা সবাই মিলে পুল আপ করতে পেরেছি। তারপরে যে প্রত্যাশাটা ছিল যে উৎসবের পরে এবার কি, নেক্সট কি। সো আমরা ভেবেছিলাম যে অ্যাডাপ্টেশনই করব, তবে এবার আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাস দিয়েই করব। যদিও অনেক রিস্ক ছিল সেটার মধ্যে, বাট আমরা আসলে বনলতা এক্সপ্রেস দিয়ে আসলে আরও পোক্ত হয়েছে অডিয়েন্সদের কাছে আমাদের ব্যাপারে আশা ভরসার কথাটা। আসলে সেটা একটা অসাধারণ জার্নি। এই 2 বছর খুব ভালো যাচ্ছে, সামনে আরও হয়তো বা ভালো ভালো কাজ আসবে। আচ্ছা, রিস্কের কথাটা, কি ধরনের আসলে বাধাগুলো আপনারা মানে পার করতে হয়েছে কিংবা কি ধরনের রিস্ক ফেস করেছেন? অবশ্যই যখন একটা মানে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের লেখা, সেটাও তো একটা বড় রিস্ক। উনি যে ধরনের চলচ্চিত্র বানাতেন, যেই ধরনের কমেডি থাকতো, ড্রামা থাকতো, ফ্যামিলি নিয়ে দেখার মতো। সো আমরা ওই রিস্কটা বলতে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ স্যারের যেই অডিয়েন্স বা দর্শক, যে ভক্তরা আছেন, তারা এই বনলতা এক্সপ্রেস দেখার পরে আসলে কি চিন্তা করেন বা কিভাবে নেন বিষয়টা, সেটা একটা সংকোচের জায়গা ছিল আমাদের মধ্যে। তবে লেখার দিক থেকে আমি আর স্বাধীন, আমার কো রাইটার, আমরা সবসময় চেষ্টা করেছি যে হুমায়ুন আহমেদ স্যারের যে এসেন্সটা সেটা ধরে রাখতে, এবং হয়তোবা পেরেছি দেখেই দর্শক হয়তোবা এত সাড়া দেখিয়েছেন আমাদের সিনেমাটির জন্য। অনেক ধন্যবাদ। সাবরিন আজাদের কাছে চলে যাচ্ছি। এই যে বনলতা এক্সপ্রেস, সবার মুখে মুখে এখনও চলচ্চিত্রের কথা, এবং আমরা দেখতে পাই এখনও প্রেক্ষাগৃহে কিন্তু একদম দর্শক সারি দিয়ে ভরা, কোনো মানুষের মানে টিকিট পাচ্ছে না এখন পর্যন্ত। এটা খুবই চমৎকার। তো সেই এরকম এক ধরনের চলচ্চিত্রে কাজ করা এবং যখন আসলে এই চলচ্চিত্রের অফারটা পেলেন, তখন কি ধরনের অনুভূতি কাজ করছিল? খুবই স্পেশাল ফিল করছিলাম। এবং আমার কাছে তো আসলে চলচ্চিত্রের অফার যেভাবে এসেছে, আমাকে আমাদের আরেকজন যিনি চিত্রনাট্যকার আছেন স্বাধীন ভাইয়া, উনি আমাকে একদিন বলেছিলেন যে কিছুক্ষণ উপন্যাসটা যদি পড়া না থাকে তাহলে পড়ে নিও, আমরা একটা অডিশন নিব। এর আগেই অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল যে বনলতা এক্সপ্রেস বানানো হবে কিছুক্ষণ উপন্যাসের উপরে। তো আমি যখন শুনলাম যে আচ্ছা কিছুক্ষণ পড়তে বলছে, সো এর মানে হচ্ছে আমি বনলতার জন্য হয়তো অডিশনটা দিব। তো অডিশন দিলাম, ওনাদের সবার খুব পছন্দ হলো, টিকেও গেলাম। যখন শুনলাম তখন অনেক বেশি ভালো লাগছিল, সিনেমাটা করে আরও বেশি ভালো লেগেছে। আর তারপর দর্শকদের যখন প্রতিক্রিয়া দেখলাম তখন তো আর বলার কিছুই নেই। অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। একদমই, এবং ভীষণভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতেও পেরেছেন, যা আসলে একজন অভিনেত্রীর জন্য অন্যতম সফলতা বলা যায়। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সামিউল ভূঁইয়ার কাছে চলে যাচ্ছে। এই যে চিত্রনাট্যকার হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে আগমন, তার আগে তো অবশ্যই আপনার লেখালেখির অভ্যাসটা ছিল। তো এই যে লেখার যে অনুপ্রেরণাটা, এটা কোত্থেকে আসলো? ছোটোবেলা থেকেই তো পড়ার অভ্যাস ছিল, সেটা থেকেই লেখার অভ্যাসটা শুরু হয়। ছোট গল্প দিয়ে শুরু করেছিলাম, তারপর আর্টিকেল লিখেছি। আমি বিভিন্ন মানে আমি আসলে বই পড়ুয়া মানুষ। মানে স্পেসিফিক ভাষায় বলতে গেলে নার্ডই বলা চলে অনেক ক্ষেত্রে, অনেকে আমাকে বলে। তো লেখার অনুপ্রেরণাটা তো আমার নানার কাছ থেকে এসেছে, কারণ উনি বই পড়তেন, উনি নিজেও লিখতেন, কবিতা লিখতেন। সো ওখান থেকেই আমি
ব্যাপারটা মানে ছোটোবেলায় থাকে না মানে আপনার আশপাশে চারপাশে যে ইনফ্লুয়েন্স থাকে সেটা থেকে দেখেই আপনি শেখেন যে পরবর্তীতে ঠিক করেন যে আপনি আসলে কি করবেন। তো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যখন চিন্তা করলাম যে কি করব, তখন ভাবলাম যে সারা জীবন তো লেখার অভ্যাসটাই ছিল বা লেখার ইচ্ছাটাই ছিল, এই স্বপ্নটা আসলে পূরণ করি। যদিও কঠিন ছিল চিত্রনাট্যকার হিসেবে আসাটা, যদিও আমি মানে সাহিত্যের দিকে আমার নজর বেশি। সো কিন্তু লিখতে পারছি, লিখছি এবং লিখে যে মানুষের কাছে ভালো লাগছে আমার লেখাটা, এটা হচ্ছে একটা বড় আত্মতৃপ্তির জায়গা, যে আসলে কোনো কোনো জায়গা থেকে হয়তো বা আমার ডিসিশন ঠিক ছিল যে আমি এই লেখায় আমার প্রফেশনটা নিয়ে আসতে পেরেছি আর কি। এই যে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস, আমরা দেখি যখন উপন্যাসের কাহিনী আমরা পড়ি সেখানে যে চরিত্রগুলো থাকে, যখন সেটা আসলে আমরা বড় পর্দায় নিয়ে আসি তখন অনেক কিছুরই সংযোজন কিংবা বিয়োজনের দরকার পড়ে, বা মূল গল্পটাকে আমরা যত প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পারি। আপনার কি মনে হয় যে আপনি যখন লিখছিলেন হুমায়ুন আহমেদের যে উপন্যাসটা ছিল সেটার কি পরিপূর্ণতা পর্দায় এসেছে? সেটা তো দর্শকই ভালো বলতে পারবেন। আমি আমার থেকে মানে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আসলে কঠিন কি কেন, কারণ হচ্ছে আপনি যখন কোনো উপন্যাস পড়েন বা লিটারেচার দেখেন বা লিটারেচার পড়েন বা ভিতর থেকে অভিজ্ঞতাটা নেন, তখন আপনি কিন্তু নিজের মন থেকেই একটা ইমেজ তৈরি করে নেন যে এই চরিত্রটা এরকম হবে, এই কাহিনীটা এভাবে আমি দেখেছি। সো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওই এসেন্সটা ধরে রাখতে, হুমায়ুন আহমেদ স্যারের ওই এসেন্সটা যেন থাকে। এমন না যে আমরা টোটালি মডিফাই করে নতুন করে একটা গল্প দেখাচ্ছি কিছুক্ষণ উপন্যাস থেকে, সেরকম না। হ্যাঁ, কিছু কিছু সংযোজন বিয়োজন হয়েছে, কারণ চলচ্চিত্রের খাতিরে আমাদের করতে হয় সেটা। উপন্যাসে সবসময় ওই রকম বড় প্লট থাকে না অথবা অনেক চরিত্র থাকে না। যেমন এই সাবরিন যেই চরিত্রটা করেছে, যমুনা চরিত্রটা, সেটা কিন্তু উপন্যাসে সেরকম বড় কোনো এফেক্ট ফেলার চরিত্র ছিল না। ওটা ছিল মন্ত্রীর ওয়াইফ সুরমার ক্ষেত্রে। কিন্তু আমরা সিনেমার ক্ষেত্রে নিয়ে এসেছি যে যমুনার কারণেই ঘটনাগুলো ঘটছে। তো এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো হচ্ছে ক্যারেক্টারগুলো বিল্ড আপ করে ফেলে এবং উপন্যাসকে একটা নতুন মোড় দেয়, এবং চলচ্চিত্র মানে সিনেমেটিক বলি না আমরা, যে জিনিসটা সিনেমেটিক করার জন্য যেইখান থেকে বিচ্যুত হতে হয় অথবা কিছু সংযোজনের প্রয়োজন পড়ে, কিছু বিয়োজনের প্রয়োজন পড়ে, সো ওইটা আমাদের ক্রিয়েটিভ ডিসিশনের মধ্যেই পড়ে। তো আমরা ওইটা যে একদম ফ্রি হার্টেডভাবে করি সেরকম না, আমাদের মধ্যেও সংকোচ থাকে, ভয় থাকে যে এটা দর্শক কীভাবে নেবেন কীভাবে নেবেন না। বাট দিন শেষে যখন সেটা ওয়ার্ক করে, দর্শকের মনে জায়গা করে নেয়, তখনই মানে তৃপ্তির জায়গাটা আসলে। নিশ্চয়ই তাই। দর্শক, কথা হচ্ছে বনলতা এক্সপ্রেস নিয়ে। চলুন দেখে আসি বনলতা এক্সপ্রেসের ট্রেলারের কিছু অংশ। মা বলিলেন, ঘুমো তুই, বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আমি অঙ্কের দৈত্য। কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? নিকু, আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। আচ্ছা, তো মনে হয় প্রেগনেন্ট হয়ে যাবে। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। একটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। শোনেন না, প্রাইভেটে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। একদমই নস্টালজিক ফিল হচ্ছে, মনে হচ্ছে একদম পুরো চলচ্চিত্র একটা ফ্ল্যাশব্যাক দেখে আসলাম। সাবরিনা যাদের কাছে জানতে চাই, এই যে পুরো টিমের সাথে কাজ করা এবং প্রথমবারের মতো খুব ভিন্ন একটা কাজ, কেমন ছিল অভিজ্ঞতা কিংবা তখনকার এক্সপিরিয়েন্সটা আসলে? অনেক দারুণ ছিল। আমি যদি এক কথায় বলি, আমাদের তো যারা আর্টিস্ট ছিলেন বাকিরা সবাই বাংলাদেশের সব লেজেন্ডারি আর্টিস্ট নিয়ে আমরা কাজ করেছি এবং প্রচণ্ড ভালো অভিনয় শিল্পী ছিলেন ওনারা। তো ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই অসাধারণ। ওনারা সবাই খুবই হেল্পফুল, ওনারা সবাই খুবই সাহায্য করেছেন এই পুরো চরিত্রটাকে যাতে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এর জন্য
আর আমাদের তানিম নূর ভাইয়ার সাথে কাজের এক্সপিরিয়েন্সটাও অনেক দারুণ। আমার আগে থেকেই ইচ্ছে ছিল যে ওনার সাথে আমি কাজ করব। আমি যখন ওনার কাইজার দেখেছি, উৎসব দেখেছি, এরপর থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভাইয়ার সাথে একটা কাজ করব, কিন্তু সেটা যে একেবারে বনলতা এক্সপ্রেস হয়ে যাবে এটা আমি জানতাম না। তো অসাধারণ একটা অভিজ্ঞতা। আসলে আমি যতবারই এই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে যাই আমার শব্দ কম পড়ে যায়, কারণ এটা আমার জন্য এতটাই স্পেশাল। সামিউল ভাইয়ের কাছে জানতে চাই, এই যে বনলতা এক্সপ্রেসের যখন শুটিং হচ্ছিল, তো সেটা কি প্রতিদিনই যাওয়া হতো? আর আরেকটা বিষয় আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হয় দর্শকও জানতে চায় যে ট্রেনের ভিতরে শুটিং, এটা কি সেট নাকি এটা আসল ট্রেন ছিল? হ্যাঁ, আমার সেটে মানে শুটিংয়ে প্রতিদিনই যাওয়া পড়তো। আমি যেহেতু স্ক্রিপ্ট সুপারভাইজিংও করেছি এবং আমরা দুজন লেখকই সবসময় ডিরেক্টরের আশেপাশেই থাকি। কারণ আসলে তানিম ভাই সবসময় বিলিভ করেন যে রাইটার সেটে থাকলে যেই কাজটা হয় কি ওনার জন্য সহজ হয়ে যায়, আর দ্বিতীয়ত যেই ছোট ছোট ডিটেইলগুলো সেগুলো আমরা ধরিয়ে দিতে পারি আসলে সেটের জন্য। আর সেটের ব্যাপারটা যেটা হচ্ছে না, আমাদের সেটও ছিল এবং রিয়েল ট্রেনও ছিল, দুটোই ছিল। কারণ রিয়েল ট্রেনে আসলে শ্যুট করাটা অনেক সমস্যার ব্যাপার, কারণ একটা চলন্ত ট্রেনে এত শেক বিভিন্ন টেকনিক্যাল সমস্যা থাকে আর কি। এই জন্য আমাদের আর্ট ডিরেক্টর রাজিম ভাই, তিনি এফডিসির 2 নম্বর ফ্লোরে বিশাল দুটো বগি বানিয়েছেন। একটা মন্ত্রীর কামরা যেটাতে সুরমা যমুনারা ছিল, আর একটা হচ্ছে সাবিলা, ডক্টর আশাফ যারা ছিলেন ওখানে। তো দুটো সেটেই অসাধারণ ডিটেইলিং। কারণ যখন আমরা ওটা করে বাইরে আসল ট্রেনে গিয়েছি তখন মনে হয়েছে যে আসলে ট্রেনটা এত ডিটেইলে হয়েছে যে নতুন ট্রেন আর পুরান ট্রেন আর কি, সেট আর বাইরের ট্রেন এটা বোঝা যাচ্ছে না একদমই। সো অসাধারণ একটা অভিজ্ঞতা, এই ধরনের কাজ আমি কখনো করিনি। আর এই ইলাবোরেট এবং এত ডিটেইলে কাজকর্ম করাটাও আসলে তানিম ভাই তো এখানে 100% ক্রেডিট পান, সাথে আমাদের রাজিম ভাই আর্ট ডিরেক্টরকেও ক্রেডিট দিতে হয় যে জীবন্ত করে তুলেছেন আসলে গল্পটাকে। একদমই তাই, মানে একটা স্ট্যাটিক প্লেস, সেটা মোনোটোনাস লাগেনি, মনে হচ্ছিল আমরাও যেন ট্রেনের ভিতরেই আছি, সামনে থেকে দেখছি। আচ্ছা, আমি যদি বনলতা এক্সপ্রেসের কাস্টিং বিষয়টা বলি, যে যাদেরকে আসলে কাস্ট করা হলো, আপনার কাছে কি মনে হয় যে আপনার যে লেখাটা, সেই লেখাটার সাথে কি চরিত্রগুলোর পরিপূর্ণতা রূপায়ণ হয়েছে? হ্যাঁ, লেখার সময় আসলে একটা জিনিস আমার মাথায় থাকে সব সময়, যে আমি যে সিনটা বা চরিত্রটা লিখছি বা যে ডায়লগটা বলছে যে চরিত্রটা, সেটা কতটুক ওই চরিত্রটা পুল আপ করতে পারবে। কিন্তু আমাদের যেই বনলতা এক্সপ্রেসে তো একদম তারার মেলা বলতে গেলে, সবাই আছেন এখানে। সো যখন আমার কোনো সন্দেহ ছিল না, কারণ এত গুণী গুণী অভিনেতা অভিনেত্রী, ওনারা তো অবশ্যই হয়তো বা লেখার চেয়ে আরও 3 গুণ 4 গুণ বেটার ওনারা পারফরমেন্স দিয়ে দিবেন। বিশেষ করে মোশাররফ ভাই, চঞ্চল ভাই, সাবিলা, তারপর হচ্ছে রাজ এবং জিলানি ভাই, সাবরিন, বাঁধন আপু, এরা সবাই মানে আমি যখন ওই সিনগুলো দেখছিলাম, আমরা তো সাথে ছিলাম, সবসময় রিহার্স করছিলাম এবং সেটে প্রত্যেকটা টেকের সময় ছিলাম। মানে যখন দেখতাম যে ওনারা টেকটা দিচ্ছেন, তখন বললাম যে এই লেখার চেয়ে ফার বেটার আর কি, আরও ওনারা আসলে জীবন্ত করে তুলেছেন আর কি পুরো বিষয়টাকে। আর আমার কাছে মনে হয় যে আমি মোশাররফ ভাই, চঞ্চল ভাইয়ের খুব ভক্ত, এবং ওনাদের দুজনকে একই সাথে একই ফ্রেমে দেখতে পারাটাও একটা বড় ব্যাপার, ওনাদের জন্য লেখাটাও আমার জন্য খুব বড় ব্যাপার। এবং ওনারা এত হেল্পফুল যে ওনারা প্রতিনিয়ত জিজ্ঞেস করেন রাইটারদেরকে যে আমি যেটা বলছি এটা কি ঠিক হচ্ছে, আমি কি যে ইম্প্রোভাইজ করব ওটা কি ঠিক আছে। তখন আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন, মানে আপনি তো নিজেই ইম্প্রোভাইজ করতে পারেন। তখন বলছে না, তুমি যেটা লিখেছো আমি ওইটার মধ্যে থেকেই বলবো। মানে ওনারা ওই আর্ট ফর্মটার প্রতি এত বেশি ডেডিকেটেড এবং সবাইকে এরকম রেসপেক্ট দেন, এই জন্যই ওনারা আজকে এত বছর ধরে হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রিতে লেজেন্ড হয়ে গেছেন ওনারা। সো অসাধারণ অভিজ্ঞতা, সকল আর্টিস্টদের সাথে অভিনয়। নতুন আমি সাবরিনের সাথে প্রথম কাজ করেছি, জিলানি ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ, উৎসবেও জিলানি ভাই ছিলেন, সাবিলার সাথে এটা আমার সেকেন্ড কাজ, প্রথম ওয়েব সিরিজ ছিল মার্কিউলিস, ওর সাথেও কাজ করেছি। কিন্তু মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, এবং প্রতিদিন সেটে থেকে আমি আসলে শিখেছি যে একটা মানে সবসময় না সিন লিখতে গেলে একটা জিনিস হয়, আর হচ্ছে শুটে আসলে জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়। তখন ওখান থেকে শিখতে পারি যে কোন জিনিসটা ওয়ার্ক করবে, কোন জিনিসটা ওয়ার্ক করবে না। সো ওনাদের কাছ থেকে অসাধারণ একটা লেসন পেয়েছি আমি। একদমই তাই।
শুনে তাই মনে হচ্ছে যে একটা লেখকের ক্ষেত্রে এটাই তার পরিপূর্ণতা, যে সে যে লেখাটা লিখছে এটার নির্যাসটা আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পারছে চরিত্রগুলো। সাবরিন আজাদ, বনলতা এক্সপ্রেস একদমই পারিবারিক ঘরানার কিংবা সব প্রজন্মের কাছে ব্যাপক আলোড়ন তৈরি করার মতো একটা চলচ্চিত্র ছিল। আপনার যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা আপনি যদি পরবর্তীতে অন্য চলচ্চিত্রে পান, অর্থাৎ অন্য চলচ্চিত্র থেকে অফার পান, বা বিভিন্ন কমার্শিয়াল ফিল্ম যেগুলো হচ্ছে, অ্যাকশন মুভি যদি আমরা বলি, সেসব জায়গায় কি আপনার কাজ করা হবে সামনে? কমার্শিয়াল মুভিতে তো অবশ্যই কাজ করতে চাই, কিন্তু এই একই চরিত্র বা এই ধরনের চরিত্র যদি দেওয়া হয় তাহলে আমি করব না। কারণ আমার কাছে মনে হয় যে কিছু চরিত্র এমন থাকা উচিত আমাদের জন্য যেগুলো আমরা একবারই করেছি, মানুষের মনেও একবার গেঁথে গিয়েছে, এটা আমি আর রিপিট করতে চাই না। আর বাণিজ্যিক ছবির ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকশন ফিল্ম বা এরকম যদি কোনো ধরনের, হ্যাঁ, কমার্শিয়াল ফিল্ম যদি আমি পাই তাহলে কেন করব না। আমার অ্যাকশনধর্মী কাজ করার খুবই ইচ্ছে আছে, সবসময় থেকে ইচ্ছে ছিল। তো যদি ওইরকম অফার পাই, যদি গল্পটা ভালো হয়, আমার চরিত্রটা যদি ভালো হয়, তাহলে আমি অবশ্যই করব, এবং এটার জন্য যে ধরনের প্রস্তুতি আমার নেওয়া দরকার আমি সেটাও নেব। সামিউল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। গত বছরের উৎসব আর এই বছরের বনলতা এক্সপ্রেস, এই দুটো চলচ্চিত্রের মধ্যেই আমরা দেখতে পাই ব্যাপক একটা মানুষের আশা তৈরি হয়ে গিয়েছে, যে তারা উৎসব যারা দেখেছে সেই অডিয়েন্সগুলোই কিন্তু দেখা যায় তারা এসেছেই, সাথে আরও নতুন আরও বিভিন্ন ধাঁচের দর্শকরা এসেছে, এবং আমরা দেখতে পাই যে অনেক হল বিমুখ দর্শকরাও কিন্তু এবার বনলতা এক্সপ্রেস দেখতে এসেছে। এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এখানে বনলতা এক্সপ্রেসের কতটুকু সার্থকতা কাজ করেছে? না, বনলতা এক্সপ্রেস উৎসব যেটা বলেছিলাম যে আগে, যে উৎসব দিয়েই আমরা একটা অডিয়েন্সের মনের আস্থার জায়গা করে নিয়েছি, যে অডিয়েন্সরা আস্থা পাচ্ছেন যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা, এই অ্যাকশন সিনেমার ভিড়ে, এত রক্তারক্তি হানামারি কাটাকাটির ভিড়ে যদি একটা সুস্থ বিনোদন পাওয়া যায়। আর বনলতা এক্সপ্রেসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। তো উনার যে ভক্ত, এবং আমরা সবাই উনার বই পড়ে বড় হয়েছি, আমাদের পড়ার শুরুটাই উনাকে দিয়ে, দেন আমরা সুনীল গঙ্গোপাধ্যায় বাকি রাইটারদের পড়েছি, আমরা উনাকেই এক্সপ্লোর করেছি সবার প্রথমে, এবং উনার সিনেমাগুলো দেখার জন্য আমরা টিভি চ্যানেলের সামনে বসে থাকতাম, যে 9 নম্বর বিপদ সংকেত হচ্ছে, শ্রাবণ মেঘের দিনে হচ্ছে, দুই দুয়ারি হচ্ছে। তো ওই একটা নস্টালজিয়া কাজ করেছে উৎসবের ক্ষেত্রে, যেরকম অন্যরকম একটা নস্টালজিয়া কাজ করেছে বনলতার ক্ষেত্রেও। এই হুমায়ুন আহমেদ স্যারের যে গল্পটা, সেটা বড় পর্দায়, তাও আবার উনার একটা উপন্যাস কিছুক্ষণ, পুরোটা এক রাতের কাহিনী ট্রেনের মধ্যে, মানে এখানে ভরপুর নস্টালজিয়াই আছে আর কি বলতে গেলে। তো শুরুতে আমরা সবসময় চিন্তা করি যে ফিজিবিলিটি যখন চেক করি, যে একটা গল্প কখন একটা দর্শকের মনে জায়গা করে নিবে কি নিবে না, বা কমার্শিয়াল সিনেমার একটা বড় ধাপ থাকে যে এটা কমার্শিয়ালি কতটুকু সাকসেসফুল হবে। সো তানিম ভাই একটা কমার্শিয়াল সিনেমার একটা আলাদা ধারা তৈরি করতে চেয়েছেন। আমার মনে হয় যে উৎসব দিয়ে ওটা শুরু করেছেন, এবং বনলতা এক্সপ্রেস দিয়ে ওটা পোক্ত হয়েছে আরও। এবং একদমই তাই। এখন যে দর্শকদের আশা আকাঙ্ক্ষা ওনার প্রতি এবং আমাদের পুরো টিমের প্রতি, এটা একটা প্রত্যাশার চাপ আছে অবশ্যই। তবে সামনে হয়তো বা আরও বড় মাপের বা বড় পরিসরে আমরা একটা সিনেমা করতে চাই ইনশাল্লাহ, যেটা সামনে আসবে সেটার অ্যানাউন্সমেন্ট তানিম ভাই দিবেন হয়তোবা। তো দেখা যাক, আমরাও তাই আশা রাখি, এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরেও বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছে, যেটা আমার মনে হয় বনলতা এক্সপ্রেসের জন্য এখানেই সার্থকতা। হ্যাঁ। সাবরিন আজাদ, আপনি বনলতা এক্সপ্রেসে অভিনয় করেছেন, পাশাপাশি বিভিন্ন টিভিতে মডেলিং করছেন, কেমন যাচ্ছে দিনকাল? বনলতা এক্সপ্রেস রিলিজ পাওয়ার পরের সময়টা অনেক ভালো যাচ্ছে। এর আগেও তো কাজ করতাম, কিন্তু এর আগে যেটা হতো সেটা হচ্ছে আমি কাজটা একটু কম করতাম। বনলতা এক্সপ্রেস আসার পর থেকে মানুষ আমাকে আরও বেশি করে দেখতে চাইছে স্ক্রিনে, তো আমি এখন কাজটা একটু বাড়িয়েছি, এবং কাজের অফারও অনেক বেশি করে আসছে। তো চেষ্টা করছি যে দর্শক যেভাবে আমাকে দেখতে চাইছেন আমি যাতে অত বেশি কাজ করতে পারি আর কি। সামিউল ভাইয়ের কাছে একজন চিত্রনাট্যকার হিসেবে কি মনে হয়, এই যে বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো এখন তৈরি হচ্ছে, এখানে কিন্তু বাজেট একটা ইস্যু, অর্থাৎ এখন স্টোরি লাইন যদি খুব বেশি ভালো হয়, অর্থাৎ যদি কাহিনী সুন্দর হয়, দর্শক চলে যাচ্ছে, বাজেট কোনো ইস্যু হিসেবে দাঁড়াচ্ছে না। কিন্তু আবার অনেক বড় বাজেটের মুভিগুলো এখন খুব একটা সাড়া পাচ্ছে না দর্শকদের কাছে। তো বাজেটটা এখানে আসলে কতটুকু ভূমিকা রাখে?
বাজেট তো অবশ্যই, মানে আপনি চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি তো খুব একটা বেশি বড় না যে আপনি বড় বাজেট দিয়ে সেটাতে সফল হবেন বা কমার্শিয়ালি সাকসেসফুল। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে কমার্শিয়ালি সাকসেসফুল হব কিনা সেই ফিজিবিলিটিটাও আমরা কিন্তু বর্ণতার সময় দেখেছি। এখন বাজেটের ব্যাপারটা যদি বলতে হয়, দিন শেষে না গল্পটাই মূল আমার কাছে। আপনি যত বড় বাজেটেরই গল্প করেন না কেন, যদি গল্পটা দর্শকদের মনে না গেঁথে যায় বা দর্শক যদি রিলেট না করতে পারে গল্পটা, ওটা যত বাজেটেরই হোক, ছোট বাজেট হোক বড় বাজেট হোক, ওটা সাকসেসফুল হবে কি না সেটা সন্দেহ আছে। হ্যাঁ, আর বড় বাজেটের যেই বিষয়গুলো বললেন সেটা হচ্ছে ওই গল্পগুলো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে রিপিটেটিভ হয়ে গেছে। আমরা একই ধরনের গল্প দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, দর্শকদের কাছে ওই আশাটা হচ্ছে না, দর্শক মানে আগ্রহ পাচ্ছে না ওই ধরনের গল্প দেখতে। তো আমার মনে হয় যে ভিন্ন ধরনের গল্প যেরকম দরকার, সেরকম বড় পরিসরেরও বিগ বাজেটেরও কাজ দরকার, যদি আমাদের ইন্ডাস্ট্রি ওইটা আমাদেরকে অ্যালাউ করে যে আমরা এত বাজেটে সিনেমা বানিয়ে সাকসেস পাবো। দিন শেষে এভরিথিং ইজ বিজনেস। ফিল্ম ইন্ডাস্ট্রি এই জন্যই বলা হয় যে এখানে ইন্ডাস্ট্রি কখন হয়, যখন আপনার কাছে বড় বাজেটেরও সিনেমা থাকে, ছোট বাজেটেরও সিনেমা থাকে, সব ধরনের সিনেমা থাকে। সেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংও থাকতে পারে, সেখানে কমার্শিয়াল ফিল্ম মেকিংও থাকবে। সো আমার কাছে বাজেটটা সবচেয়ে বড় ইস্যু না, আমার কাছে মনে হয় যে গল্পটাই সবচেয়ে আগে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একটা বিষয় দেখা যায় যে ঈদের সময় চলচ্চিত্র মুক্তির ব্যাপারটা, এটা যদি সারা বছর চলমান রাখা যেত তাহলে হয়তো দর্শকদের মধ্যে একটা ভিন্ন ধাঁচের একটা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা কাজ করত। তো এই জিনিসটা আপনার কাছে কি মনে হয় যে নির্মাতারা কিভাবে চলচ্চিত্রকে সারা বছর চলমান রাখতে পারে কিংবা মুক্তি দিতে পারে? এখানে দুদিক থেকেই কাজ করতে হবে। যেখানে হচ্ছে আমাদের ফিল্ম মেকারদেরও যেখানে প্রতি মাসেই সিনেমা বানানো দরকার বা মুক্তি দেওয়ার কথা, সেই থেকে আমাদের যে প্রেক্ষাগৃহের সংকট, সেটাও এটা হচ্ছে দুই দিক থেকেই চলছে। যে প্রেক্ষাগৃহের সংকটের কারণে হয়তো বা সিনেমা রিলিজ দিচ্ছে না, শুধুমাত্র ঈদেই চলে আসছে, আবার সিনেমা হচ্ছে না বলেই প্রেক্ষাগৃহ কমে যাচ্ছে। সো এখানের একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে আমাদেরকে, যে আমরা যদি 12 মাসে অন্তত 12টা সিনেমাও মুক্তি দিতে পারি, তো ওখান থেকেই আমাদের প্রেক্ষাগৃহ চালু হওয়াগুলো শুরু হবে। যেহেতু এখন সিঙ্গেল স্ক্রিনের চেয়ে মাল্টিপ্লেক্সগুলো বেশি ব্যবসা করছে এবং সিঙ্গেল স্ক্রিনের অবস্থা আসলে খুবই খারাপ দেখা যায় আমাদের। তবে আমার মনে হয় যে যদি সরকারি পর্যায় থেকে এটার একটা সমাধান বের করা যায়, সাথে পরিচালক, দর্শক এবং হল মালিক সহ, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করবে এবং সিনেমাগুলোও বের হওয়ার সাহস পাবে। ঈদের বাইরে, 2 ঈদের বাইরে যদি সিনেমাগুলো রিলিজ দেয়, আমরা নিজেরাও 2 ঈদের বাইরে কখনো রিলিজ দিচ্ছি না। সো সেটাও একটা বড় ইস্যু, কারণ আমরা মনে হয় না আমাদের কাছে এখনও মনে হচ্ছে না যে অডিয়েন্স ঈদ ছাড়া আসবে। কিন্তু আমার মনে হয় সামনে কয়েকটা সিনেমা আছে যেগুলো ঈদ ছাড়াও রিলিজ হচ্ছে। আমার মনে হয় তখন থেকেই একটা নতুন জোয়ার আসবে, মানুষজন, প্রত্যেকটা প্রযোজক এবং পরিচালক ঈদের বাইরেও সিনেমা রিলিজ দেওয়ার চেষ্টা করবে, সাহস করবে। অ্যাকচুয়ালি চেষ্টা আমরাও তাই চাই, যেন সারা বছর প্রতি মাসে সুন্দর সুন্দর চলচ্চিত্র আমরা উপহার হিসেবে পাই এবং দেখতে চাই। সাবরিন আজাদের কাছে জানতে চাই, সামনে ঈদ আসছে, ঈদকে ঘিরে কি কোনো কাজ এখন করা হচ্ছে কিংবা সামনে আসবে? হ্যাঁ, আমার নাটক আসছে, 3টা নাটক আসছে, সিঙ্গেল ড্রামা, আর একটা সিরিয়ালের কাজ করছি, আমি ড্রামা সিরিয়ালের কাজ করছি, ওটা আসছে। তো এই 3-4টা কাজ আমার আসছে, আর এই তো এগুলোই আছে, আর বিজ্ঞাপন করেছি কিছু, ওগুলো আসবে। আপনি তো বর্তমান প্রজন্মের, তো আমরা দেখতে পাই যে আমাদের এই জেনারেশনের মানুষজনও কিন্তু উৎসব কিংবা বনলতা এক্সপ্রেস মুভিগুলো দেখছে এবং তারা ফান্ডামেন্টাল ক্রিটিসিজম করছে, তারা প্রত্যেকটা ডিটেলস খেয়াল করছে। এই বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হয় যে কিভাবে বনলতা এক্সপ্রেস আসলে সার্থক হলো আমাদের প্রজন্মের কাছে? ভাইয়া একটা কথা বলেছিল যে গল্পটাই আসলে কিন্তু প্রধান। গল্প যদি ভালো হয় তাহলে সেটা যে কোনো প্রজন্মের কাছে ভালো লাগতে বাধ্য। আমাদের প্রজন্ম, হ্যাঁ, আমরা অনেক বেশি মডার্ন, আমরা দেশের বাইরের অনেক সিনেমা দেখে এখন অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু হয় না যে দিন শেষে যখন আমরা একটা ভালো গল্প দেখছি, যেটা কিনা আমরা সবাই মিলে একসাথে দেখতে পারছি, গল্পটা সব কিছু আমরা রিলেট করতে পারছি, কমেডি থেকে শুরু করে একদম যে কষ্টের সময়গুলো আছে, ভালো লাগার সময়গুলো আছে, প্রত্যেকটাতেই রিলেট করতে পারছি, তো ওই সময়টাতে তো আসলে মানে মিলেই যায়। তো আমার মনে হয় যে জেনারেশন
জেনারেশনের কোনো ব্যাপার না এখানে, এটা গল্প যদি ভালো হয়, মেকিং যদি ভালো হয়, আর্টিস্টগুলো যদি তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে, তাহলে যে কারো কাছেই ভালো সব লাগতে প্রজন্মের বাধ্য। কাছে হ্যাঁ, আলোড়ন সব পাওয়া প্রজন্মের সম্ভব। কাছেই ভালো লাগা সম্ভব এটা। সামিউল ভাইয়ের কাছে একটা বিষয় শুধু জানতে চাইবো যে আপনার ওটিটিতে কাজ দেখেছি আমরা কাইজার, সামনে কি কোনো ওটিটি প্ল্যাটফর্মে কাজ আসছে কিনা? না, ওটিটিতে আপাতত কোনো কাজ করার ইচ্ছা নেই। বর্তমানে আমি তানিম ভাইয়ের সাথে সিনেমা নিয়ে আছি। আমার মনে হয় যে সিনেমাতেই পার্সিউ করাটা বেটার। ওটিটিতে যদি ভালো গল্প পাই অবশ্যই আমি কাজ করতে আগ্রহী। তবে আমার কাছে মনে হয় বড় পর্দায় একটা আলাদা ধরনের তৃপ্তি আছে, একটা শান্তি আছে। একদমই তাই। একটু সময় নিয়ে কাজ করা যায়। ওটিটিতে অনেক ডেডলাইন থাকে, সো আমরা সবাই জানি এটা, আর্টিস্টদেরও অনেক ডেডলাইন থাকে, আমাদেরও থাকে। তো আমি একটু ফ্রিডম নিয়ে কাজ করতে ভালোবাসি এখন। আগে একটু চাপ নিয়ে করতাম, কিন্তু এখন চাপ নিচ্ছি না। আমার মনে হয় যে দরকার হলে কম একদমই কাজ তাই। করব, তারপরও ভালো ভালো কাজ করব আর কি। নিশ্চয়ই তাই। আমরাও আশা রাখি সামনে আপনাদের দুজনের থেকে আরও সুন্দর সৃষ্টি দেখতে পাবো, আপনার আরও চমৎকার লেখনী দেখতে পাবো। এই পর্যায়ে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিউল ভুঁইয়াকে ধন্যবাদ, সাবরিন আজাদকে ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।